কিচ্ছু হচ্ছে না। এখনো আমাদের ঘরে কোমর অব্দি জল, আমরা ঘরে যেতে রিস্ক পাচ্ছি না। আর কোনো জীবন যদি শেষ হয়ে যায় সেদিন ভয়েতে আমরা কেউ যেতে পারছি না। বৃষ্টি বৃষ্টি মানেই একটা শ্রেণীর কাছে কোথাও বর্ষাকাল, কোথাও ক্ষতি, কোথাও কবিতা, আর কোথাও মর্মান্তিক দুর্ঘটনা। আজ যে মর্মান্তিক ঘটনা নিয়ে আলোচনা করব তা বলতে গিয়ে কোথাও আমার গায়ে কাঁটা দিচ্ছে, বিশ্বাস করুন। সঙ্গে একরাশ ক্ষোভ আমার মনে, কারণ একটাই প্রশ্ন কোথাও আমাকে ভাবাচ্ছে, একটাই প্রশ্ন, কোথায় বাস করছি আমরা? সরকারি আবাসন, সেই সরকারি আবাসনে বৃষ্টির জল ঢুকছে, বৃষ্টি হলেই ঘরে হাঁটু সমান জল। প্রশাসন, সরকার, কারোর কোনো হুঁশ নেই, কারণ বৃষ্টি হলেই ঘরে হাঁটু সমান জলটা প্রতি বছরের ছবি, প্রত্যেক বছর। বোধহয় সরকারি আবাসনের ঘরে জল জমা কোনো বড় বিষয় নয় প্রশাসনের কাছে। আর এই গাফিলতির জেরে আজ এক শিশু, একরত্তি শিশু অনাথ হয়ে গেল। কেউ রইল না তার পরিবারের, বাবা, মা, দাদা, একসঙ্গে একই পরিবারের তিনজনের মৃত্যু। কে দায় নেবে? খড়দার পাতুলিয়ার সরকারি আবাসনে ঘরের জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো একই পরিবারের 3 জনের। বাবা, মা আর প্রিয় দাদা ভাইকে চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখলো 5 বছরের ছোট্ট তিয়ান। ভাবুন, একবার শুধু ভাবুন, যারা এই মুহূর্তে দেখছেন সোজাসুজি স্বর্ণালী, যাদের সামনে এই মুহূর্তে রিপাবলিক বাংলা খোলা, তাদের অনুরোধ আমার, প্লিজ একবার ভাবুন, একবার। মাত্র 5 বছর বয়সে এমন বিভীষিকার দৃশ্য দেখতে হলো একরত্তি শিশুকে। এই শহরের শিশু আমার, আপনার, অনেকের বাড়ির ঠিক ছোট্ট বাচ্চাটির মতোই। সাংবাদিকতার নীতি মেনেই সেই একরত্তি শিশুর ছবি আমরা দেখাতে পারছি না, বিশ্বাস করুন। ওই একরত্তি বাচ্চা যেভাবে ক্যামেরার সামনে হতবাক হয়ে বলছে যে আমার চোখের সামনে আমার মা, বাবা, দাদা ভাই মরে গেল, এটা সাংবাদিকতার পাঠ অন্তত আমাদের শেখায় না দেখাতে। কিন্তু এই ঘটনা নিয়ে তিয়ানের কণ্ঠস্বর আপনাদের শোনাতে চাই সেই একরত্তির অভিজ্ঞতা তার নিজের কণ্ঠে। আজকে শুরু করব, অনেক প্রশ্ন রয়েছে, যদিও জানি এই আলোচনা শুরু করার আগে অনেক প্রশ্নের উত্তরই আমি পাবো না প্রতিদিনের মতো, কিন্তু প্রশ্ন করা আমার কাজ সোজাসুজি। সেই প্রশ্নগুলো আমি করব, সেই প্রশ্নগুলো আমি তুলবো, কারণ শুধুমাত্র রাজনীতির কচকচি নয়, আপনার আমার দৈনন্দিন জীবনের সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে কোথাও আপনাদের শোনাতে চাই প্রতিদিনের এই ইস্যুগুলো। এই আলোচনা শোনার আগে সেই তিয়ান, ছোট্ট তিয়ান, 5 বছর যার বয়স, তার কণ্ঠস্বর শুনুন। দাদু আসলে আমার বাবা, মামা, আমার দাদা ভাই মরে গেছে। আমার বাবা, মামা দাদু আসলে আমার বাবা, মামা, আমার দাদা ভাই মরে গেছে। আমি জানি না, মানে এই শোনার পর আপনাদের কি প্রতিক্রিয়া হচ্ছে। সঙ্গত কারণে ছোট্ট তিয়ানের ছবি আমার পক্ষে দেখানো সম্ভব নয়, আমি দেখাতে পারলাম না আপনাদের, শুধুমাত্র শোনালাম তার কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর আমাকে নাড়া দিয়েছে। এবং আমার বিশ্বাস এই মুহূর্তে যারা ক্যামেরার ওপারে বসে রয়েছেন, যারা দেখছেন সোজাসুজি স্বর্ণালী, প্রতিদিন যারা দেখেন, যাদের সামনে এই মুহূর্তে রিপাবলিক বাংলা খোলা, তারাও একবার অন্তত ভাববেন, একবার অন্তত চোখ নামিয়ে নেবেন, তাদেরকে একবার অন্তত নাড়া দেবে এই ছোট্ট 5 বছরের শিশুর কণ্ঠস্বর। জানি না আমি যে প্রশাসন এবং রাজ্য সরকার কাউকে নাড়া দেয় কিনা। তিয়ানের কণ্ঠস্বর আমরা শোনালাম কারণ আমরা জানতে চাই ছোট্ট বাচ্চাটি কেন নিজের বাবা, মা আর তার দাদা ভাইকে এইভাবে চোখের সামনে
মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখল। এর দায় কার? কার গাফিলতি? কে নেবে এর দায়? সরকারি আবাসন, সেখানে বৃষ্টি হলেই জল ঢুকবে, ঘরে হাঁটু সমান জল জমবে, তারপর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষ মরবে। কোথাও বেরোতে হচ্ছে না, এই শহরের রাজপথে ঘুরে বেড়াতে হচ্ছে না, এই শহরের মধ্যেই নিজের বাড়িতে, নিজের আবাসনে, নিজের ঘরে, নিজের বেডরুমে তারা থাকছেন। জল জমছে সেখানে, নিজের ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হতে হলো একই পরিবারের 3 জনকে। একজন শিশুকে অনাথ হতে হলো। আর বছরের পর বছর ভোট চাইতে আসবে রাজনীতিকরা, কারণ রাজনীতি একমাত্র ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই রাজ্যের ক্ষেত্রে, এই বাংলার ক্ষেত্রে। চারিদিকে শুধু রাজনীতি, শুধু ব্যক্তি স্বার্থ, শুধুমাত্র অপরচুনিটি, সুযোগ, এইটাই এই মুহূর্তে এই বাংলার মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের হেডলাইন্স, এই ছবি দেখার জন্য আমরা ভোট দিই। সরকারি আবাসনে জল ঢোকা যেন কোনো সমস্যাই নয় দায়িত্বপ্রাপ্তদের কাছে। প্রশাসনের কর্তা ব্যক্তিদের আমি বলতে চাই, আপনাদের চোখে যেটা ছোট সমস্যা, তা আজ এক 5 বছরের বাচ্চাকে অনাথ করে দিল, এক ঝটকায় সব শেষ করে দিল। চোখের সামনে বাবা মা দাদাকে ছটফট করে মরতে দেখলো 5 বছরের এক ছোট্ট শিশু। দুধের শিশুকে নিয়ে এখন কি করবেন ভেবে পাচ্ছেন না বৃদ্ধ ঠাকুমা। কি বলছেন তিনি, শুনুন, আপনারা নিজেরাই শুনুন। আর বলেন না, আমি তো ছিলাম না, আমি কিছুই জানি না। আমার ছোট্ট নাতি ফোন করেছিলাম, আমি বলছি ও মামা তুমি তাড়াতাড়ি আসো, আমার বাবা আর কথা বলতে পারছে না। আমি জলের জন্য চলে গেছিলাম এক জায়গায়, তাড়াতাড়ি করে আসলাম, এসে দেখি কি দৃশ্য দেখলাম। আমার ছোট ছেলে ওটা, এত সর্বনাশ হয়ে গেল আমার। আমি কোনো সময় ভাবিনি যে আমার এরকম ঘটনা ঘটবে। ঠিক কি ঘটেছিল গতকাল? পাতুলিয়া সরকারি আবাসনে টানা বৃষ্টিতে জল জমে, আবাসনের অধিকাংশ ঘরের ভিতরে জল ঢুকে যায়। আবাসনের বাসিন্দা রাজা দাসের ঘরেও হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। মঙ্গলবার দুপুরে টেবিল ফ্যানের সুইচ অন করতে যান রাজা, আর সুইচ অন করার সঙ্গে সঙ্গে ফ্যানের প্লাগে জল ঢুকে শর্ট সার্কিট হয়। হাঁটু সমান জলে দাঁড়িয়ে প্রথমে বিদ্যুৎ স্পৃষ্ট হয় রাজা। এরপর রাজাকে বাঁচাতে এগিয়ে আসেন তার স্ত্রী এবং 11 বছরের বড় ছেলে। 3 জনেই মুহূর্তের মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। 5 বছরের ছোট ছেলে তিয়ান চোখের সামনে মা বাবা দাদাকে মারা যেতে দেখে। আপাত দৃষ্টিতে দুর্ঘটনা হলেও আমার সোজাসুজি প্রশ্ন, সরকারি আবাসনে যদি সঠিক নিকাশি ব্যবস্থা থাকতো তাহলে জল জমতো না, সেই জল ঘরে ঢুকে আসতো না, আর জল না জমলে হয়তো এই মর্মান্তিক ঘটনাই ঘটতো না। তাই এটি শুধুমাত্র নিছক দুর্ঘটনা হতে পারে না, আসলে প্রশাসনের গাফিলতির মাসুল দিল একটি পরিবার, আর সেই পরিবারের 5 বছরের শিশু। আজ আবাসনে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি, দেখুন ঠিক কি ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাতুলিয়া সরকারি আবাসনের ভিতরে, এবং যে চিত্রটা ধরা পড়ছে অত্যন্ত ভয়ঙ্কর চিত্র। সরাসরি ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছেন সেই চিত্র, যে আমি প্রায় 1 হাঁটু জলে, এখান থেকে এই জল ঠেঙিয়ে কার্যত যেখানে প্রবেশ করছি সেখানে গতকাল রাত্রেবেলা ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। একই পরিবারের 3 জন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছেন এবং একজন শিশু তিনি বেঁচে গিয়েছেন, তবে তার ভবিষ্যৎ কি সেটা নিয়ে এখন প্রশ্ন ছিল, কারণ যে ঘরে এই ঘটনা ঘটেছে সেই ঘরে এখনো পর্যন্ত জল, বিদ্যুৎ সংযোগ ছিন্ন। আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরা সেই দৃশ্য দেখাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে ঘরের ভিতরে যে পরিস্থিতি, সে পরিস্থিতি দেখা যাচ্ছে কার্যত লন্ডভন্ড অবস্থা। ঘরের ভিতরে এখনো পর্যন্ত জল রয়েছে এবং এখানেই কালকে ফ্যানের সুইচ দিতে গিয়ে একই পরিবারের 3 জন প্রাণ হারান। এবং সকালবেলা যে শিশু যিনি প্রাণে বেঁচে গিয়েছেন তিনি পাড়ার প্রতিবেশীকে ডাকেন এবং ডেকে বলেন যে আমার বাবা মা এবং ভাই সবাই এখানে মৃত অবস্থায় জলে পড়ে রয়েছে, আমাকে বার করে আনো।
এমন একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে এবং যেই চিত্র এই মুহূর্তে ভিডিও জার্নালিস্ট আমার দেখাচ্ছে যে গোটা এলাকা এই মুহূর্তে জলমগ্ন। কতদিন এভাবে সহ্য করতে হবে সাধারণ মানুষকে? কতদিন পর্যন্ত রাজনৈতিক টানাপোড়েন, একের পর এক নির্বাচনে ভরাডুবি, নির্বাচনে জয়, তারপরে এই ঘটনা ঘটে চলেছে। এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন চত্বরে নিকাশি ব্যবস্থা এতটাই বেহাল যে তার চিত্র সরাসরি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে খড়দার এই চত্বরে, যেখানে আমি এক হাঁটুতে জলে দাঁড়িয়ে রয়েছি। এবং গতকাল 3 জন মানুষ এই জলের কারণে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ হারালেন। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, খড়দা। পাতুলিয়া সরকারি আবাসনের ছবিটা আমরা দেখলাম, এখনো প্রায় কোথাও হাঁটু, কোথাও কোমর সমান জল। মঙ্গলবার রাতের ঘটনার কথা ভাবলে শিউরে উঠছেন পাতুলিয়া সরকারি আবাসনের অন্যান্য বাসিন্দারা। বারবার বলেও, দীর্ঘদিন ধরে বলেও, বা বলা ভালো বহু বছর ধরে বলেও এই এলাকায় জল জমার সমস্যা মেটাতে পারেননি তারা। যে মর্মান্তিক দুর্ঘটনা দাস পরিবারের সঙ্গে ঘটেছে, সেই ঘটনা যে কোনো দিন তাদের সঙ্গে ঘটতে পারে ভাবলেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এলাকাবাসীর। হওয়ার পরে মানে ফুল পুরো এখানকার লোকই মানে পুরো আতঙ্কতে, তো ওর জন্যই কিন্তু আমাদের কোয়ার্টারে কারেন্ট কেটে দেওয়া হয়েছে, ঘরে কারেন্ট। হ্যাঁ, কারণ যে যখন তখন হয়ে যেতে পারে। আমাদের বহুদিন ধরেই এখানে জল জমছে। কি আর বলবো, এরকম তো প্রত্যেকটা বছরই হয়। আর এরকম তো হওয়ার পরে আমাদের এখানকার 3 জন মানুষ মারা গেলেন। আর কি বলবো, এরকম প্রত্যেকটা বছরই বাড়ির অবস্থা কি, থালা প্লেট সব জলের মধ্যে ভাসছে, কোনো কিছু করার নেই। রান্না ওই খাটের উপরে যে করে একটু ছোটো মোটো হালকা ফুলকা রান্না করছি, ওই থালা কাঁচা প্লেট খাচ্ছি আর দিয়ে দিচ্ছি, এছাড়া কোনো উপায় নেই। আজকে 10 দিন ধরে আমরা জলের মধ্যে পুরো ভর্তি আছি, কিন্তু তাও আমরা কিছু করতে পারছি না, মানে অসহায় পড়ে আছি একদম। এখনো আমাদের ঘরে কোমর অব্দি জল, আমরা ঘরে যেতে রিস্ক পাচ্ছি না। আর কোনো জীবন যদি শেষ হয়ে যায় সেদিন ভয়েতে আমরা কেউ ঘরে ঢুকছি না। দিন ধরে আমাদের এখানে এরকম জল জমে প্রত্যেক বছর, বর্ষার থেকে শুরু থেকে শেষ পর্যন্ত। মাঝে মধ্যে পাম্প করে জলগুলোকে বের করে দেওয়া হয়, কিন্তু আসল যে সমস্যা সেটার দিকে কেউ নজর দেয় না, যেটা হচ্ছে আমাদের এখানকার নিকাশি ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। না, সবই এরকম বলেই যাচ্ছে, মুখে কাজে কিছু হচ্ছে না। সব শেষ। এই যে বিদ্যুতের আর এই ছবি পাশাপাশি যে ছবি দেখাবো, সেই ছবি হচ্ছে আরো ভয়ঙ্কর। সরকারি আবাসনে জল জমেছে, সেই সমস্যার সমাধান কবে হবে আমরা কেউ জানি না, কিন্তু জরুরিকালীন ভিত্তিতে আবাসনের যে বিদ্যুৎ সংযোগ, যেটা অনেক আগে বিচ্ছিন্ন করা উচিত ছিল, অন্তত যতক্ষণ না জমা জল সরে যাচ্ছে, জমা জল নামছে, ভাবলে অবাক হয়ে যাবেন যে এই ঘটনার পরও আবাসনের বিদ্যুৎ সংযোগ এখনো পর্যন্ত বিচ্ছিন্ন করা হয়নি। সেই ছবিও ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এই যে বিদ্যুতের অংশ, যেটা নিয়ে বারবার আমি ফোকাস করার চেষ্টা করছি, দেখো বিদ্যুতের অংশ সেগুলো কিন্তু ইতিমধ্যে বিপজ্জনক ভাবে ঝুলছে। এই তার যদি একবার এই জলে এসে পড়ে বা এই তারের মধ্যে জল লাগে, সেক্ষেত্রে প্রাণহানি ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে, প্রবল আশঙ্কা রয়েছে। সেই দৃশ্য দেখতে পাচ্ছে এই মুহূর্তে লাইট পোস্ট থেকে সরাসরি একটা তার এবং একটা বক্স, ফিউজের বক্স, সেটা নেমে এসেছে। যদি এখানে এই বক্স পড়ে, তাহলে এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করছেন জলের মধ্যে থেকে বা আশেপাশে যে সমস্ত বাড়িগুলো, সবকিছু শর্ট সার্কিট হয়ে যাবে এবং যার জেরে আবারও ভয়ঙ্কর ধরনের ঘটনা ঘটতে পারে। অর্থাৎ যে কোনো মুহূর্তে যে কোনো রকমের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। নামে সরকারি আবাসন, খড়দার পাতুলিয়ার এই এলাকা দেখলে মনে হবে না প্রশাসনের কোনো নজর রয়েছে এদিকে। দুদিনের বৃষ্টিতে কোনো সভ্য দেশে এমন পরিস্থিতি হয় কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। মঙ্গলবার রাতের মর্মান্তিক ঘটনার পর সকাল সকাল চলে এসেছে দমকল, পাম্প বসিয়ে চলছে এলাকার জমা জল বার করার কাজ। প্রবল ব্যস্ততা, কিন্তু এই ব্যস্ততা আগে দেখালে হয়তো এভাবে ঘরের মধ্যে থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মরতে হতো না একই পরিবারের 3 জনকে। টনক একটু আগে নড়লে 4 বছর বয়সে অনাথ হতে হতো না ছোট্ট ছেলেটাকে। কিন্তু প্রতি বছর কেন এমন অবস্থা হয় পাতুলিয়া সরকারি আবাসনের? স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্য এলাকার জল এসে জমে আবাসনের এলাকায়, কিন্তু সেই জল আর বেরোনোর জায়গা পায় না। মন্ত্রী স্বয়ং নাকি এলাকায় জমা জল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তারপরও কেন কাজ হয়নি? কার গাফিলতি? কোনো উত্তর নেই। প্রায় 50 বছরের পুরনো পাতুলিয়া সরকারি আবাসন, প্রতি বছর এক সমস্যা। আর ঠিক কতদিন হাত গুটিয়ে বসে থাকবে প্রশাসন? এই প্রশ্ন উঠতে বাধ্য। এবং এত কিছুর পরেও এই মর্মান্তিক ঘটনার জন্য জমা জলকেই দায়ী করতে রাজি নন স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান। শুনুন।
যেখান থেকে ওর পেছন দিকের যে জলটা, যেখানকার জল ঢোকে, সেই জলটা বেরোবার খালটাই হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়া খাল। ওখানে প্লটিং করে জমি বিক্রি করার সময় আজ থেকে 18-19 বছর আগে সেটা ড্রেনটাকে প্রায় ছোট করে দিয়েছে। সেই সময় যদি লক্ষ্য রাখতো যে ড্রেনটা যদি আরও ছোটো না হতো খালটা, তাহলে আমার মনে হয় আরও তাড়াতাড়ি জলটা নিষ্কাশনী ব্যবস্থা ভালো হতো। দুর্ঘটনা, মৃত্যু আর তারপর দায় ঠেলাঠেলি, রাজ্যের চিরাচরিত এই প্রথা। যখনই কোনো দুর্ঘটনা ঘটে তখন কে কার ঘাড়ে দায় চাপাবে সেই নিয়ে একটা কোথাও রেস চলে। পাতুলিয়ার ঘটনা আরও একটা নজির হয়ে রইল। এর আগেও আমরা দেখেছি 13ই মে, মাত্র কয়েক মাস আগে, ফারাক্কার ইঞ্জিনিয়ার ঋষভ এই রাজ্যে, এই শহরে এসেছিলেন কলকাতায় কাজের জন্য। রাজভবনের সামনে তার মৃতদেহ উদ্ধার হয় জলে ভাসমান অবস্থায়, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে। সেবার অনেক তদন্তের আশ্বাস ছিল, কিচ্ছু হয়নি। অদ্ভুত এই পরিস্থিতি, অদ্ভুত এই ছবি। আর আমাদেরও কোথাও স্টুডিওয়ে বসে প্রত্যেক বছর বর্ষাকাল আসলে এই ধরনের খবর পরিবেশন করার জন্য তৈরি থাকতে হয়। এটাই আমাদের রাজ্য, এটাই আমাদের বাংলা। এই পরিকাঠামো নিয়েই আমরা রয়েছি এবং এই পরিকাঠামো নিয়েই আমরা প্রত্যেক বছর দায়িত্ব সহকারে ভোরবেলা স্নান করে ভোটের লাইনে দাঁড়িয়ে যাই ভোট দেওয়ার জন্য।